তো আজকে আমরা প্রথমে যে টপিকটা নিয়ে শিখবো সেটা হলো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো এবং প্রসঙ্গ কাঠামোর যে প্রকারভেদ আছে সেগুলো আমরা একটু শিখব। তো আমরা আগে প্রথমে উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে প্রসঙ্গ কাঠামো কী জিনিস। তো আমরা ধরে নিচ্ছি এখানে একটা গাড়ি আছে, এ নামে একটা গাড়ি যার স্পিড হলো 100, আর বি একটা গাড়ি চলছে সেটা হলো 40 কিলোমিটার/আওয়ার বেগে। আর সি হলো কোনো একটা বিন্দু বা কোনো একটা বস্তু যেখানে রাস্তার পাশে স্থির অবস্থায় আছে। সি বিন্দুতে যে একটা লোক দাঁড়ায় আছে সে হলো স্থির, আর বি বিন্দুতে হলো 40 কিলোমিটার/আওয়ার বেগে সামনের দিকে যাচ্ছে, এই বিন্দু হলো 100 কিলোমিটার/আওয়ার বেগে সামনের দিকে যাচ্ছে। এখন প্রশ্ন হলো সি থেকে যদি এ এর বেগ নির্ণয় করা হয় তাহলে সি এর সাপেক্ষে এ এর বেগ কত হবে? সি এর সাপেক্ষে এর বেগ হবে 100। তার মানে সি বিন্দুর চাইতে এই বিন্দু 100 কিলোমিটার/আওয়ার বেশি বেগে সামনের দিকে যাচ্ছে। কিন্তু যদি বি বিন্দুর সাপেক্ষে আমরা এ এর বেগ বের করি তাহলে কী হবে? বি থেকে যখন একে দেখবে তখন তার বেগ সে কত মাপবে? তখন তো আর সে 100 মাপবে না, তখন সে কত ক্যালকুলেশন করবে সেটা আমরা বের করবো। তো আপেক্ষিক বেগ বের করার নিয়ম আছে। আপেক্ষিক বেগ বের করার নিয়ম হলো দুইজন যদি একই দিকে যায় তখন এদের আপেক্ষিক বেগ বের করার নিয়ম হলো দুটো বিয়োগ করে দিতে হয়। তো বি এর সাপেক্ষে এ এর বেগ যদি আমরা বের করি তাহলে এই দুটোর বিয়োগফল যেটা সেটা হবে অ্যান্সার 60। তার মানে বি থেকে যখন একে দেখবে তখন মনে হবে বি এর থেকে এর বেগ 60 বেশি, মানে বি এর তুলনায় এর বেগ 60 বেশি, আর সি এর কাছে এর বেগ মনে হবে 100। তাহলে এই যে আমরা কোনো একটা বিন্দুর সাপেক্ষে, যেমন এই বিন্দু থেকে আমরা এই বিন্দুর বেগ বের করলাম, বা বি বিন্দু থেকে এই বিন্দুর বেগ বের করলাম, এই বিন্দুগুলো কি বলা হবে? বি বিন্দু, এই বিন্দু, এদের কি বলা হবে? প্রসঙ্গ কাঠামো। যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যেই বিন্দুর সাপেক্ষে বা কোনো বস্তুর সাপেক্ষে কারো অবস্থান বা বেগ নির্ণয় করি সেটাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। মানে যার সাপেক্ষে কারো অবস্থান বা বেগ নির্ণয় করা হবে সেটাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। তো সি কাঠামো হতে পারে, বি কাঠামো হতে পারে, আবার এও হতে পারে। তাহলে এখানে কাঠামো বিভিন্ন রকম, স্থির থাকতে পারে, গতিশীল থাকতে পারে, এরকম। তো কাঠামো চেঞ্জ হয়ে গেলে বেগের মান পাল্টায় গেল। সি কাঠামো থেকে দেখলে এর বেগ একরকম, বি কাঠামো থেকে দেখলে এর বেগ আরেক রকম। তো এইটাই হলো প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞা। বইয়ে আছে, তোমরা বই থেকে দেখে নিবা। যেটা বললাম সেটাই, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুর সাপেক্ষে কারো অবস্থান বা বেগ নির্ণয় করা হয়, এটাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো আবার দুই রকম আছে, একটা হলো জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। তার মানে একটা কাঠামো থেকে আরেকটা কাঠামো যদি, মনে করো আমরা সি কাঠামো আছে বা বি কাঠামো আছে, তো বি আর এ বা এরকম ছবি আমরা বইয়ে আছে, একটা মনে করো এস কাঠামো আর একটা হলো এস প্রাইম কাঠামো। তো এস কাঠামো মনে করো স্থির, আর এস প্রাইম কাঠামো হলো গতিশীল, ভি বেগে গতিশীল। তো যদি কোনো একটা কাঠামো আর একটা কাঠামোর সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হয়, ভি যদি ধ্রুব বেগে গতিশীল হয়, তখন সেটাকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো, যে বেগটা হইতে হবে ধ্রুবক। আর যদি ধ্রুব না হয়, বেগ এক এক সময় এক এক রকম, যদি এস এর সাপেক্ষে এস থেকে এস প্রাইমের বেগ সবসময় একই রকম থাকে, তখন সেটাকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো। আর যদি দেখি এস প্রাইমের মান এক এক সময় একরকম, বেগ বিভিন্ন সময় বিভিন্ন রকম হচ্ছে, এটাকে আমরা বলবো হলো অজড় প্রসঙ্গ কাঠামো। তো সংজ্ঞা এটা, যে একটা কাঠামো থেকে আরেকটা কাঠামো যদি সবসময় সমবেগে চলতে থাকে বা ধ্রুব বেগে চলতে থাকে তখন এটাকে বলা হবে জড় প্রসঙ্গ কাঠামো, আর যদি ধ্রুব না হয় এটাকে বলা হবে অজড় প্রসঙ্গ কাঠামো। তো এইটুকু শিখে নিলেই হবে। এখানে প্রথমে আমার যে টপিক ছিল সেটা এইটুকুই। তো এরপর আমাদের যে টপিক আছে সেটা হলো আলোর বেগ সম্পর্কে আমাদের জানতে হবে। এই অধ্যায় অঙ্ক করতে গেলে আলোর বেগ সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। আলোর বেগ হলো 3 × 10⁸। তো 10⁸ না লেখে এটাকে 5ও লেখা যায় কিলোমিটারে। তো এটা এভাবে করলেও হয়। তো ইচ্ছা আমরা যেভাবে বের করি 3 লক্ষ কিলোমিটার হবে এখানে যদি আমরা বের করি। তো এটা একটু মুখস্থ রাখতে হবে যে আলোর বেগ হলো 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে, 3 লাখ কিলোমিটার প্রতি সেকেন্ডে। তো এটা হলো মুখস্থ, এবং এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। এখন যদি প্রশ্ন করা হয় যে আলো 1 বছরে কতটুকু অতিক্রম করবে দূরত্ব, আলো যদি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায় তাহলে 1 বছরে কতটুকু যাবে? 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটাকেই বলা হয় আলোকবর্ষ। এটা পরীক্ষায় আসে বা এটা মুখস্থ রাখতে হবে। আলোকবর্ষ বা ইংলিশে বলা হয় লাইট ইয়ার। তো লাইট ইয়ারের সংজ্ঞা কি? সংজ্ঞা হলো আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলবো হলো 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার। তো এটা বের করার সূত্র কি? আমরা বের করবো এই সূত্র দিয়ে, যে কোনো বস্তু যদি সমবেগে চলে আমরা তো জানি তার সূত্র এটা।
এস ইকুয়াল টু ভিটি। তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, তবে এখানে এস ইকুয়াল টু ভিটি না লিখে আমরা লিখবো এস ইকুয়াল টু সিটি, যেহেতু আলোর বেগ সি। তো দেখো এখানে সি এর মান আমরা জানি 3 × 10⁸, আর টি মানে কয় মিনিট, কয় সেকেন্ড, এক বছরে কয় সেকেন্ড হয় সেটা বসাই দিই। তাহলে এক বছরে হলো 365 দিন, আর একদিন হলো 86,400 সেকেন্ড, এটা আমাদের মুখস্থ আছে। তো এটা বসাইলে একটা অ্যান্সার চলে আসবে। তো অ্যান্সারটা হলো এটা 9.46 × 10⁻15 মিটার, বা কিলোমিটারও নিতে পারো, কিলোমিটার নিলে এটা হবে 10⁻12। তো এটাই আমাদের মুখস্থ রাখতে হবে যে 1 লাইট ইয়ার সমান কত মিটার বা কত কিলোমিটার। তো এটা এখানে করা আছে, তোমাদের যে ছবি পাঠানো হয়েছে সেখানে এস ইকুয়াল টু সিটি, এখান থেকে আমরা বের করলে মিটার চলে আসবে। আলোকবর্ষ হলো দূরত্বের একক, আর এই দূরত্ব সমান কত সেটা আমাদের মুখস্থ রাখতে হবে। অঙ্কের কোনো কোনো অঙ্কে এটা কাজে লাগবে। আরেকটা একক আছে লাইট ইয়ারের মতো, পারসেক নামে একটা একক আছে। 1 পারসেক, এটাও দূরত্বের একক, বড় বড় দূরত্ব বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। 1 পারসেক সমান 3.262 লাইট ইয়ার, মানে লাইট ইয়ারের মান তো আমরা জানি মিটারে বা কিলোমিটারে, তাহলে পারসেক সমান কত হবে এটা আমরা বের করতে পারি চাইলে এখান থেকে। তো এই দুটো একটু আমাদের মুখস্থ রাখতে হবে, 1 লাইট ইয়ার সমান কত মিটার, আর 1 পারসেক সমান এত লাইট ইয়ার। তো এইটা এখানে বসাই দিলেও মিটারে বা কিলোমিটারে অ্যান্সার বের করা সম্ভব। তো এইটুকু আমাদের শিখতে হবে। আপেক্ষিকতার প্রথম যে অংশ, প্রসঙ্গ কাঠামো শিখে নিলাম, আর আলোকবর্ষ কাকে বলে এটা আমরা একটু শিখে নিলাম, মানগুলো মুখস্থ করে নিতে হবে। তো এরপর যে আমাদের মেইন পড়া, সেখানে আমাদের আজকে লাগবে হলো আপেক্ষিকতা বিষয়টা আমাদের একটু জানতে হবে। আপেক্ষিকতা বা এটাকে বলা হয় রিলেটিভিটি, এটা হলো আইনস্টাইনের একটা থিওরি, রিলেটিভিটি থিওরি। তো এটা 3 ধরনের রিলেটিভিটি আছে, আমরা এখনই শিখবো। একটা হলো সময়ের, তারপর হলো ভরের, তারপর হলো দৈর্ঘ্যের। তো দেখো এটার জন্য আমাদের একটু জানতে হবে যে আমরা এত বছর যে 9-10 বা ফার্স্ট ইয়ারে যেই আমরা থিওরি শিখছি, সব থিওরিতে এই কথাটা বলা ছিল, ভর, দৈর্ঘ্য এবং সময় কখনো এরা পাল্টায় না, এরা সবসময় আমরা শিখতাম হলো ধ্রুবক। এম মানে মাস বা ভর, এল মানে লেন্থ, দৈর্ঘ্য, টি মানে টাইম। আমরা এগুলো শিখছি যে সময়, দৈর্ঘ্য এবং ভর কখনো পাল্টায় না, এরা সবসময় ধ্রুবক হবে। তো কীরকম ছিল আমরা একটা উদাহরণ দিই। মনে করো একটা গাড়ি, একটা বস্তু আছে যার ভর হলো 50 কেজি। তো সে যদি চলতে শুরু করে হঠাৎ 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এর ভর কিন্তু 50 কেজি থাকে, ভর কখনো বাড়েও না বা কমেও না। মঙ্গল গ্রহে, চাঁদে, মাটির নিচে যেখানে আমরা যাই, ভর কিন্তু একই থাকে। একইভাবে একটা দৈর্ঘ্য যদি বলি, একটা বস্তু আছে যার দৈর্ঘ্য মনে করো 1 মিটার, এটা স্থির আছে। এখন মনে করো এটা চলতে শুরু করলো হঠাৎ করে 10 মিটার পার সেকেন্ড বেগে, এটাকে নিয়ে কেউ দৌড়ানো শুরু করলো, তখন এটার বেগ কিন্তু 1 মিটারই থাকে, আমরা জানি এর দৈর্ঘ্য 1 মিটারই থাকবে, এরকম। বা মনে করো একজন লোক রাস্তার পাশে দাঁড়ায় আছে, সে একটা ঘড়ি দেখতেছে সামনে, আর আরেকজন একটা গাড়ির ভিতরে আছে, গাড়ির ভিতরে সে একটা ঘড়ি দেখতেছে। তো প্রশ্ন হলো, এখানে ঘড়িটা যদি 60 সেকেন্ড পর 1 মিনিট হয়, তাহলে আমরা তো নিয়ম অনুসারে এখানেও 60 সেকেন্ড পরে 1 মিনিট হওয়ার কথা। মানে এই লোকটার ঘড়ি যদি এখানে 12 জায়গা থেকে ঘুরে এখানে আসবে, তাহলে এটাও ঠিক সেই সময় এখান থেকে ঘুরে আবার এখানে আসবে। দুজনের টাইম একই হওয়ার কথা। যে বাইরে থাকুক রাস্তার পাশে, মানে গাড়ির বাইরে স্থির অবস্থায় থাকুক, সেও ঘড়িতে যাওয়ার সময় মাপবে, এখানেও ঘড়িতে সময় একই আসার কথা একটা নির্দিষ্ট ঘটনার বেলায়। তাহলে এইগুলো আমরা শিখছিলাম যে ভর, দৈর্ঘ্য এবং সময় কখনো পাল্টায় না, যেখানেই হোক, যেই বেগে চলুক আর না চলুক, কিন্তু এগুলো পাল্টাবে না। কিন্তু এই অধ্যায়ে এসে যেটা বলছে আইনস্টাইন, যে এইগুলোও আমরা ধ্রুবক না, ভর, দৈর্ঘ্য এবং সময় এগুলোও কোনো কোনো কারণে পাল্টে যেতে পারে। তো কখন পাল্টায় যায় বা কীভাবে পাল্টায় যায়, বাড়ে নাকি কমে, সেটা আমরা এখন দেখব। তো প্রথম যে সূত্রটা আছে সেটা হলো সময়ের আপেক্ষিকতা। সময়ের আপেক্ষিকতা। তো এখানে কী বলছে সেটা আমরা পরে শিখবো। তো তার আগে আমরা একটা সূত্র বলি, যে এই সূত্র, এই 3টা থিওরির জন্য, রিলেটিভিটির জন্য 3টা সূত্র দেওয়া আছে। তো এই সূত্রের প্রমাণগুলো 1-1.5 পেজ করে আছে বইয়ের মধ্যে। আমরা কোনো প্রমাণ শিখবো না, কারণ এগুলো পরীক্ষায় আসবে না, এখন আর পরীক্ষায় আসে না, প্রমাণ শেখারও দরকার নেই। আমরা শুধু সূত্রটা লিখতেছি এবং সূত্রের মধ্যে কোনটা কী জিনিস এটুকু আমরা ব্যাখ্যা দিব। তো সময়ের আপেক্ষিকতা সম্পর্কিত আইনস্টাইন একটা সমীকরণ দিছে, সেটা হলো এটা, যে সময় কীভাবে পাল্টাবে তার একটা সমীকরণ সে দেখাই দিছে। তো এখানে কোনটা কী জিনিস এটা আমাদের একটু জানতে হবে। ভি হলো যে কোনো বেগ, তো ভি সম্পর্কে আর বলা হবে না। ভি মানে বেগ, বস্তুটা যে বেগে চলবে সেটাকে বলা হবে ভি। সি আমরা মুখস্থ 3 × 10⁸, এটা আমাদের মুখস্থ আছে। এখন প্রশ্ন হলো টি এবং টি নট কী জিনিস। তো টি এবং টি নট কী জিনিস সেটা বোঝার জন্য আমরা আগে
একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তারপর আমরা টি আর টি নট কী জিনিস আমরা শিখব। তো একটা উদাহরণটা এরকম দেখো, উদাহরণটা হলো আমরা ধরে নিচ্ছি একটা রকেট আছে এখানে। এই রকেটটা হলো ভি বেগে উপরের দিকে বা আকাশে চলতেছে। একটা মহাশূন্য যান, সেখানে একটা রকেট, সেটা হলো ভি বেগে চলতেছে। এখন আমরা বলবো এই রকেটের ভিতরে একজন সায়েন্টিস্ট আছে এ, আরেকজন হলো সায়েন্টিস্ট আছে পৃথিবীতে বসে আছে, সে হলো বি। তাহলে এখানে বি সায়েন্টিস্ট হলো স্থির, কারণ সে পৃথিবীতে দাঁড়ায় আছে এক জায়গায়। আর এ যে সে হলো রকেটের ভিতরে আছে, তাহলে সে কি গতিশীল। তাহলে দুজন সায়েন্টিস্ট আছে, একজন হলো বি আর একজন হলো এ। বি হলো পৃথিবীতে আছে, আর এ হলো আকাশে যে রকেটটা চলতেছে সেইটা আছে। এখন এখানে একটা ঘটনা ঘটবে। এই যে এ সায়েন্টিস্ট, মনে করো তার এখানে একটা টেবিল আছে, এই টেবিলের মধ্যে সে কোনো একটা বিক্রিয়া করবে বা কোনো একটা ঘটনা ঘটাবে, আমরা ধরলাম বিক্রিয়া। কী বিক্রিয়া সেটা জানার দরকার নেই, মনে করো একটা বিক্রিয়া হবে এবং এই বিক্রিয়া হইতে কোনো একটা সময় দরকার। মানে সে মনে করো চুলায় তাপ দিল, একটা পাত্রে কেমিক্যালগুলো নিয়ে তাপ দেওয়া শুরু করলো এবং একটা টাইম লাগবে এটা বিক্রিয়া হইতে। এখন কিছু কন্ডিশন দেখো, বি যে সায়েন্টিস্ট পৃথিবীতে আছে, সে আমরা ধরে নিব এই পৃথিবী থেকেই এই রকেটের ভিতরে দেখতে পারে। মানে তার চোখের ক্ষমতা হলো সে এই রকেটের দেয়াল ভেদ করে মনে করে এই বিক্রিয়াটা দেখতে পারে, দেখা যায় আর কি। রকেট চললেও সে দেখতে পায়, এবং দেখতে পায় এমনভাবে যে বিক্রিয়া কখন শুরু হলো এবং কখন শেষ হলো সব সে দেখতে পায়। তো আমরা ধরলাম এই টেবিলের মধ্যে বিক্রিয়াটা শুরু করা হলো। তো শুরু যখন করলো, এই নিচে যে লোকটা আছে সে স্টপ ওয়াচ চালু করলো। স্টপ ওয়াচ মানে একটা ঘড়ি চালু করলো যে কত সেকেন্ড সময় লাগে বিক্রিয়াটা হইতে। তো মনে করো ঘড়ি চালু করার 10 সেকেন্ড পর দেখলো সে বিক্রিয়াটা থেমে গেছে। তাহলে এই লোকটা স্টপ ওয়াচ বন্ধ করলো, বন্ধ করে সেখানে একটা টাইম পাইলো হলো সেই টাইমটা 10 সেকেন্ড। তাহলে এখানে কন্ডিশনগুলো ভালো মতো খেয়াল করো। বি লোকটা দেখলো যে এই রকেটের ভিতরে বিক্রিয়াটা হইতে সময় লাগলো হলো 10 সেকেন্ড। তো এখন প্রশ্ন, এটাকে আমরা টি বলবো নাকি টি নট বলবো? এই যে টি আর টি নট, এখানে একজনেরটা হবে টি আর একজনের, মানে বি থেকে দেখলে বিক্রিয়াটা হইতে দেখলো 10 সেকেন্ড সময় লাগলো, মানে পৃথিবী থেকে সে সময় নির্ধারণ করলো যে বিক্রিয়া হতে সময় লাগলো বা কোনো ঘটনা ঘটতে সময় লাগলো হলো 10 সেকেন্ড। তো এখন এইটাই আমরা শিখবো, এটা কি টি হবে নাকি টি নট হবে। তো টি আর টি নটের পরিচয় তোমাদের খাতায় দেওয়া আছে, আমি সেখান থেকে দেখা দিচ্ছি। তো টি এর পরিচয় দেখো লেখা আছে এখানে, তোমরা পড়লেই বুঝতে পারবা। টি এর পরিচয় এখানে লেখা আছে, টি হলো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল কোনো ঘটনার নির্ণীত সময়। তো এখানে দেখো বি কি স্থির পর্যবেক্ষক, সে দেখতেছে, তাহলে সেই স্থির, এবং সে যে ঘটনাটা দেখতেছে এই বিক্রিয়াটা, সেই বিক্রিয়ার টেবিল অথবা রকেটটা কি গতিশীল। তাহলে বি বিন্দু কিন্তু এই ঘটনাটাকে গতিশীলই দেখবে, যে টেবিল সহ বিক্রিয়ার জায়গাটা গতিশীল ছিল। তাহলে এই যে আমরা বাংলা কথা শিখলাম, স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল কোনো ঘটনার সময়। তাহলে এই যে স্থির পর্যবেক্ষক বি কোনো ঘটনা দেখলো এবং সেই ঘটনাটা হলো গতিশীল, তো এই সময়টাকে আমরা বলবো হলো টি। তাহলে এই যে আমরা রকেট থেকে একটা বিক্রিয়া হলো রকেটের ভিতরে এবং সেটা পৃথিবী থেকে দেখলাম, সেই টাইমটা হবে টি, 10 সেকেন্ডের মান। এখন প্রশ্ন হলো টি টি নট কী তাহলে? টি নট হলো গতিশীল পর্যবেক্ষক হবে, আর তার সাপেক্ষে কোনো একটা স্থির ঘটনার সময় হবে। তো দেখো এবার এই লোকটার ঘটনা দেখো, এর ঘটনাটা চিন্তা করো। এর কাছে, এ তো নিজে গতিশীল কারণ সে রকেটের মধ্যে আছে। এখন এর কাছে এই টেবিলটা কী আছে, বিক্রিয়ার জায়গাটা বা টেবিলটা। এই বিক্রিয়ার জায়গাটাকে তো আর সে নড়তে দেখবে না, সে তো দেখবে তার সামনেই আছে টেবিলটা। তো এর সাপেক্ষে এই বিক্রিয়ার জায়গাটা কিন্তু স্থির। তো এই জন্য আমরা বলবো গতিশীল পর্যবেক্ষক সে, কিন্তু তার কাছে যে এই ঘটনাটা কি, এই ঘটনাটা হলো স্থির ঘটনা। এই স্থির ঘটনাটা সে দেখবে, দেখে এটাকে আমরা বলবো হলো টি নট। টি নট হলো এই রকেটের ভিতরের যে সময়, সেই টাইমটা হলো টি নট। মানে একজন হলো পৃথিবী থেকে মাপবে সময়, আর একজন হলো রকেটের ভিতরে বসে মাপবে। তো রকেটের ভিতরে বসে যে মাপবে, এই যে উদাহরণ দেওয়া আছে, টি নট হলো রকেটের ভিতরে বসে যে মাপবে সেইটা। কারণ হলো রকেটের ভিতরে যে আছে সে তো গতিশীল, কিন্তু তার কাছে এই বিক্রিয়াটা বা ঘটনাটা হলো স্থির। আর বাইরে যে আছে সে স্থির, কিন্তু তার কাছে এই ঘটনাটা তো গতিশীল। যে গতিশীল ঘটনা হইলে টি, স্থির ঘটনা হইলে টি নট, আমরা এইভাবে শিখে নিতে পারি। তো এখন আমরা যেটা ক্যালকুলেশন করব, আমরা যেটা এখন বের করে দেখবো, তো আমি যদি ছবি এঁকে দেখাই, আমাদের তো পুরা ক্যালকুলেশন এখন দরকার নাই। তো পুরা ক্যালকুলেশন তো আমাদের এখন দরকার নেই, আমরা শুধু এখন এইটুকু দেখবো। তাইলে যে পৃথিবী থেকে যে দেখলো, সে দেখলো এই ঘটনাটা ঘটতে সময় লাগলো বিক্রিয়াটা 10 সেকেন্ড, মানে তাদের পৃথিবীর ঘড়িতে 10 সেকেন্ড সময় পার হয়ে গেছে। এখন আমরা বের করব এই টি নটের মান কত হবে। টি নটের মান মানে হলো
পৃথিবীর থেকে দেখলে 10 সেকেন্ডে ঘটনাটা ঘটলো বা বিক্রিয়াটা, এখন রকেটের ভিতরে কি সেটা 10 সেকেন্ডেই নাকি অন্যরকম, সেটাই আমরা এখন বের করে দেখব। তো এই টি নটের মান আমরা কত হবে সেটা আমরা এই যে এই সূত্র দিয়ে বের করতে পারবো। তো এই সূত্র থেকে দেখো টি নট বের করলে কি আসে, টি নটের সূত্র তো আমরা খুব সহজেই বের করতে পারি, এটাকে এই পাশে নিয়ে আসলে। তো এখন টি এর মান 10, সি এর মান তো আমাদের মুখস্থ আছে, ওই যে 3 × 10⁸। এখন ভি এর মান কত, এই রকেটের বেগ কিন্তু আমরা দেই নেই। এখন যদি রকেটের বেগ দেওয়া থাকতো তাহলে তো আমরা এখানে টি এর মান 10, ভি এর মান, সি এর মান বসাইলে টি নট পেয়ে যেতাম। তো আমরা এখন যেটা করব, টি নটের মানটা বের করব, যে রকেটের ভিতরে যে ছিল তার কাছে এইটা 10 সেকেন্ডের ঘটনাটা কত সেকেন্ড লাগলো দেখতে। মানে আমরা পৃথিবী থেকে দেখলাম হলো 10 সেকেন্ড লাগলো বিক্রিয়া হইতে, রকেটের ভিতরে যে আছে সে কত সেকেন্ড সময় দেখবে বিক্রিয়াটা হইতে, সেটা আমরা এখন দেখব। তো এইটা বেগের মানটা দেয়া নাই, তো আমরা এখন বেগের মানটা দিব। এখন বেগের মান কত হবে সেটা আমরা বিভিন্ন কন্ডিশন দিব। দেখো এই যে টি এর মান, আমরা একটা উদাহরণ দিছি, টি এর মান 10, তো টি এর মানে যে 10, টি নট বের করতেছি। এখন ভি এর মান কিন্তু দেয়া ছিল না, আমরা এখন ভি এর বিভিন্ন মান দিয়ে দেখব যে ভি এর মান আস্তে আস্তে বাড়াইলে কত হয়। আমরা একটা মান ধরবো প্রথমে 100, তারপর 1000, 10,000, এইভাবে দিয়ে দিয়ে দেখব ভি এর মান বেগ বাড়াইতে থাকলে আস্তে আস্তে টি নটের মানটা কীভাবে চেঞ্জ হয় সেটা আমরা এখন দেখব। তো প্রথম যে আমরা কন্ডিশন দিছি, বেগের মান ধরে নিছি হলো 100। তো বেগের মান যখন আমরা 100 ধরলাম, তখন এইখানে যদি আমরা সূত্রে বসাই, এই যে টি নট, এই সূত্রে টি এর মান 10, ভি এর মান 100, সি এর মান তো আমাদের মুখস্থ আছে, মানটান বসাবা, ক্যালকুলেটরে দিলে এই অ্যান্সারটা আসবে হলো টি নট আসবে 10। তার মানে রকেটের ভিতরে যে আছে সেও ঘটনাটা দেখবে 10 সেকেন্ডেই, তাহলে টি 10 সেকেন্ড, টি নটও 10 সেকেন্ড, তাহলে দুজনের কাছে এই ঘটনাটা 10 সেকেন্ডই মনে হবে। এখানে 10 সেকেন্ড গেল, রকেটের ভিতরেও 10 সেকেন্ডই মনে হবে, যে বিক্রিয়াটা হইতে 10 সেকেন্ড সময় লাগলো যখন বেগ 100। দ্বিতীয় যে কন্ডিশন আমরা দিব, দ্বিতীয় কন্ডিশন হলো ভি এর মান আমরা এখন দিলাম হলো 10,000 মিটার পার সেকেন্ড দিলাম, বা 10,000 মিটার পার সেকেন্ডকে আমরা 10 কিলোমিটার পার সেকেন্ড বলতে পারি। তো এই বেগটা কিন্তু অনেক বেশি, আমাদের দৈনন্দিন জীবনের চাইতে অনেক বেশি, 1 সেকেন্ডে 10 কিলোমিটার। তো এই মানটা এখন বসাবা, তো এই সূত্রে আবার মান বসাবা, টি এর যে সূত্র, টি এর মান 10 আর ভি এর মান এখন 10,000, সি এর মান তো মুখস্থ আছে, এই সূত্রে আবার মান বসাবা। তো আমরা এখানে সূত্রটা লিখি নেই, এই সূত্রে আবার মান বসাইলে টি নটে তুমি মান পাবা। এবার ভি এর মান বাড়াইলাম আস্তে আস্তে, তো এটার মান বসাইলে আসবে হলো এটা 9 পয়েন্ট, এরকম দিয়ে দেখবে ক্যালকুলেটর এটা আসে। তাহলে এখানে আমরা কী পাইলাম, যে টি এর মান তো 10, মানে পৃথিবীর থেকে আমরা সময়টা মাপছে হলো 10 সেকেন্ড। এখন বেগ যখন 10,000 এই রকেটের, তখন টি নট আসলে হলো এই 9.999। এখন দেখো এইটার 10-এর মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য নেই, এটা 10 সেকেন্ড, এটাও কিন্তু আমরা 10 সেকেন্ডই বলতে পারি, যে স্বাভাবিকভাবে আমরা কিন্তু এটার 10 সেকেন্ডের সাথে এটার কোনো পার্থক্যই পাবো না। 9-এর পরে এতগুলো 9, তারপরে 4, তো একজন স্বাভাবিকভাবে আমাদের কোনো মানুষের চোখে এত এই সময়ের পার্থক্যটা বুঝতে পারা সম্ভব না, এটাকে আমরা 10 সেকেন্ডই মনে হবে। তাহলে এখানেও 10 সেকেন্ড, এখানেও আমরা প্রায় 10 সেকেন্ডই বলতে পারি। এবার দেখো বেগের মান আমরা এখন দিলাম 10⁶, 10⁶ মানে এখানে 10,000 না 1,000 হবে, 1,000 কিলোমিটার পার সেকেন্ড। তো 1,000 কিলোমিটার পার সেকেন্ড দিলে এবার এখানে আবার যদি ভি এর মান 10⁶ বসাই, এটা কিন্তু অনেক বেশি বেগ, 1 সেকেন্ডে 1,000 কিলোমিটার। তো এটা যদি বসাই, এখনও দেখো টি নটের মান কত আসে, টি নটের মান আসে 9.999 এরকম। তার মানে এইটাও প্রায় আমরা বলতে পারি 10 সেকেন্ডের কাছাকাছি আসছে। তার মানে এখানেও টি নট প্রায় সমান। কিন্তু এবার দেখো যখন বেগের মান 10⁸ মানে হলো 1 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে, তো এটা কিন্তু অনেক বেশি বেগ এখন অন্যগুলোর তুলনায়, আগের যে বেগ ছিল তাদের তুলনায় এটা অনেক বেশি। যখন এটা 1 লক্ষ হয়ে গেল বি এর মান, তখন যদি এই সূত্রে আবার মান বসাও, ক্যালকুলেশন করো, এইবার দেখবে অ্যান্সার আসছে হলো 9.428। তাহলে এখন দেখো এখানে টি 10 সেকেন্ড, টি নট হয়ে গেল 9.4, যদি বেগ হয় 1 লক্ষ কিলোমিটার। তাহলে এইবার কিন্তু একটা সময়ের পার্থক্য আমরা টের পাবো, একজন এখানে 10 সেকেন্ড, এখানে হলো 9.4 সেকেন্ড। এখন আবার দেখো যদি আরও বেগ বৃদ্ধি করি, 2 লক্ষ কিলোমিটার বানাই, তাহলে এই টি এর নটের মান আসে 7.45, তাহলে কিন্তু আরও সময় কমে গেল। এখানে 10 সেকেন্ড, এখানে হলো 7 সেকেন্ড বা 7.5 সেকেন্ড। বেগের মান আরও বৃদ্ধি করো, 2.9 × 10⁸, মানে 2,90,000 কিলোমিটার প্রতি সেকেন্ডে। এইটার মান আবার এই সূত্র বসাইলে আবার আসবে হলো টি এর মান এবার অনেক কম। তাহলে এইবার দেখো পৃথিবীতে যেটা 10 সেকেন্ড, সেখানে রকেটের ভিতরে সেটা হলো মাত্র 2.5 সেকেন্ড। এইবার দেখো যদি আরও বৃদ্ধি করি, 2,99,000 কিলোমিটার প্রতি সেকেন্ড হয়, এবার আসলে টি এর মান 0.41 সেকেন্ড। তার মানে পৃথিবীতে যেটা 10 সেকেন্ড সময় লাগলো, সেখানে সময়টা মনে হবে 0.41 সেকেন্ড, মানে 1 সেকেন্ডও মনে হবে না। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে যে উদাহরণটা দিলাম, এটা দিয়ে আমরা আসলে কী শিখলাম, সেটা হলো পৃথিবী থেকে একটা ঘটনা ঘটতে আমরা সবসময় 10 সেকেন্ডই দেখব,
কিন্তু রকেটের ভিতরে যখন আমরা দেখব সেটা 10 সেকেন্ডও দেখতে পারি, 10 সেকেন্ডও দেখতে পারি, আবার 10 সেকেন্ডের থেকে অনেক কমও দেখতে পারি। তো কখন আমরা কম দেখব? যখন আলোর বেগগুলা, মানে যখন আমাদের ভি এর মান, রকেটের বেগ আলোর বেগের কাছাকাছি হতে শুরু করবে। আলোর বেগ কত? 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, এটা হলো আলোর বেগ। তো এর কাছাকাছি মানে 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ, যখন এই বেশি বেশি হতে থাকবে, ভি এর মান যত আলোর বেগের দিকে যাবে, দেখো এখানে এই মানগুলো দেখো, যত বেগ বাড়ছে তত টি নটের মান কমে গেছে। তার মানে যত আমরা ভি এর মান বেশি হবে, ভি এর মান যখন আলোর বেগের কাছাকাছি হবে, কথাটা হলো এটা, ভি এর মান যখন আলোর বেগের কাছাকাছি হবে তখন টি নটের মান কমতে থাকবে বা কম হবে। তাহলে টি নটের মান কম হইলে আমরা কি বলতে পারি? পৃথিবীতে যেটা 10 সেকেন্ড সময় লাগলো, রকেটের ভিতরে মনে করো সেটা 2 সেকেন্ড সময় লাগলো। তো এটার মানে কি? এটার মানে হলো আমরা এই কথা বলতে পারি এখন যে পৃথিবীতে ঘড়িতে 10 সেকেন্ড সময় পার হইলো, কিন্তু মহাশূন্যে সেটা মাত্র মনে করো 2 সেকেন্ড সময় লাগলো। তাহলে কোথায় ঘড়ি দ্রুত চললো, সময় কোথায় তাড়াতাড়ি চলে গেল? এখানে সময় খুব দ্রুত চলে গেছে, এইখানে সময় অনেক আস্তে গেছে। তা আমরা এই জন্য এখানে বলবো যে কোনো বস্তু যখন যত বেশি বেগে গতিশীল থাকবে সেখানে সময় তত ধীরে চলবে। তার মানে আমরা এটা বলবো গতিশীল অবস্থায় সময় ধীরে চলে। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় সময়ের আপেক্ষিকতা, বা আমরা এটাকে বলি কাল দীর্ঘায়ন, বা ইংলিশে বলা হয় টাইম ডাইলেশন। তো কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে সময়ের আপেক্ষিকতা কী জিনিস, তখন বলতে হবে যে কোনো বস্তু যদি যে কোনো বেগে চললে কিন্তু হবে না। দেখো, যে কোনো বেগে চললে কিন্তু সেটা টি আর টি নট সমান থাকবে। যে কোনো বেগ হলে, মানে বেগের মান যদি অল্প অল্প হয়, আলোর বেগের তুলনায় এগুলো অনেক কম, আলোর বেগ 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে, এটা 10 লাখ, অনেক কম, তখন টি আর টি নট কিন্তু সমান। তখন কিন্তু আর এই আপেক্ষিকতা কাজ করবে না। আপেক্ষিকতা কাজ করবে কখন? কখন তুমি এখানে সময়টা খুব বেশি পার্থক্য পাবা, যখন তুমি বলবা আলোর বেগের কাছাকাছি বেগে কোনো বস্তু চলতে থাকবে, তখন সেখানে সময় ধীরে চলবে। ঘড়ি বা সময় দ্রুত চলবে না, ধীরে ধীরে চলবে। গতিশীল অবস্থায় সময় ধীরে চলে, এই ঘটনাটাকেই বলা হয় সময়ের আপেক্ষিকতা। তো পৃথিবীতে সময় তাড়াতাড়ি চলে যাবে, ওখানে সময় আস্তে আস্তে যাবে। মানে তুমি এখানে দেখলা বিক্রি হইতে 10 সেকেন্ড সময় লাগলো, তাহলে এখানে দেখলা 2 সেকেন্ড সময় লাগলো, তাহলে তোমার কাছে ঘড়ি স্লো চললো। তো এইটাকেই বলা হয় সময়ের আপেক্ষিকতা। আর এইখানে তুমি দেখো 10 সেকেন্ডে দেখলা বিক্রিয়া হইতে, আর এখানে দেখলা 2 সেকেন্ডেই বিক্রিয়াটা হয়ে গেলো, তাহলে তোমার কাছে এখানে সময় বড় মনে হইলো। এই জন্য এটা হলো কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন মানে এরকম, তুমি মনে করো 10 পৃষ্ঠা আজকে শিখলা, সেটা শিখতে তোমার 10 ঘন্টা সময় লাগলো। আর আরেকজনের 10 পৃষ্ঠা শিখতে মনে করো লাগলো 2 মিনিট সময়, তাহলে 2 মিনিট সময় যার কাছে লাগলো সেই কী মনে করবে যে আজকে অনেকক্ষণ ধরে পড়ছি, বা সময়টা অনেক বড় মনে হয়েছে, সময় দ্রুত যায় নাই। আর যার কাছে 10 পৃষ্ঠা পড়তে 10 ঘন্টা সময় লাগলো, সে মনে করবে 10 ঘন্টা খুব দ্রুতই চলে গেল, 10 পৃষ্ঠা পড়তে গেলাম 10 ঘন্টা পার হয়ে গেল। তাহলে এইখানে সময় অনেক দেরিতে পার হবে, এই জন্য সময়কে বড় মনে হবে, এই জন্য এটাকে বলা হয় কাল দীর্ঘায়ন, বা ঘড়ি এখানে স্লো চলবে। আর এখানে সময় তাড়াতাড়ি চলে যাবে, এই জন্য সময়টাকে ছোট মনে হবে। তো এইটাই আমাদের সূত্র বা ব্যাখ্যা, এটা আমাদের শিখতে হবে। তো এখানে কন্ডিশন একটাই, আলোর বেগের কাছাকাছি হইতে হবে, কাছাকাছি না হইলে এই ঘটনাটা ঘটবে না। ভি এর মান যেটা দেওয়া থাকবে সেটা আলোর বেগের কাছাকাছি হইতে হবে, হইলে এখানে মানটা আস্তে আস্তে টি নটের মানটা সবসময় ছোটো হবে, টি থেকে টি নটের মান সবসময় ছোটো হবে। সমান হইতে পারে যদি ভি এর মান খুব কম হয়। তো টি আর টি নটের মধ্যে আমরা বলবো টি সবসময় ওই, যদি আলোর বেগের কাছাকাছি বেগে চলে, টি এর মান টি নটের চাইতে বড়ই হবে। এখন যদি বলি কোনো কারণে যদি এই ভি এর মান সি এর সমান হয়ে যায়, মানে রকেটের বেগ যদি আলোর বেগের সমান হয়, তাহলে কী হবে? তো ভি এর মান যদি সি হয়ে যায়, তো এখানে যদি মান বসাই, ভি আর সি যদি সমান হয়ে যায়, মানে এই রকেটকে আমরা আলোর বেগেই পাঠিয়ে দিলাম। তো এখানে যদি আলোর বেগে পাঠিয়ে দিই, ভি এর মান যদি সি বসাই, তাহলে এখানে 1 - 1 হয়ে অ্যান্সার 0 চলে আসবে। আর এখানে যদি বসাই, নিচে 0 চলে আসবে, মানে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে এই যে আমাদের এখানে একটা কন্ডিশন লেখা আছে যে যদি রকেটের বেগটা আলোর বেগের সমান হইতো, তাহলে টি নটের মান, এটা একটু ভুল দেওয়া ছিল, তোমাদের যে ছবি পাঠানো হয়েছে সেখানে টি নটের মান আসে 0, আর টি এর মান আসে ইনফিনিটি। তো ইনফিনিটিকে আমরা কোনো সময় তো আর হইতে পারে না, সেই জন্য আমরা বলবো কোনো বস্তু আলোর বেগে চলতে পারবে না, আলোর বেগের কম হইতে হবে সামান্য হইলেও। আলোর বেগে যদি কেউ চলে তাহলে তো টি অসীম হয়ে যায়, বা টি নট 0 হয়ে যায়, তাহলে এটা তো হওয়া সম্ভব না। এই কারণে কোনো বস্তু আলোর বেগে কখনো চলতে পারবে না, আলোর বেগের কম হইতে হবে সামান্য হইলেও। আলোর বেগের কাছাকাছি হইলে সময়টা ছোটো মনে হবে। আর আলোর বেগে চললে কী হবে সেটা আমরা জানি না। আলোর বেগে চললে টি নটের মান 0 চলে আসে, আর টি এর মান অসীম চলে আসে, এই জন্য এটা হওয়া সম্ভব না।
তো এইটুকু তোমাদের শিখতে হবে, অঙ্ক আছে এটা দিয়ে। টি আর টি নটের পরিচয়টা জানতে হবে, টি নট আর টি কী জিনিস এখনই বুঝলা। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা আরেকটা ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করবো। তো এটা একটু তোমাদের মনোযোগ দিয়ে শিখে নিতে হবে, কারণ এটাতে অঙ্ক আছে পরের ক্লাসে। এই রকেটের ঘটনাটাই। তা আমরা একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা এরকম। আমরা ধরে নিচ্ছি যে একটা রকেট আছে। এখন আজকে হলো 2020 সালের যেই তারিখ, 2020 সালে ধরলাম যমজ ভাই আছে দুজন, বা টুইন ব্রাদার আছে দুজন। একজন হলো A1 আর একজন হলো A2। এখন এই দুজনের বয়স হলো ধরো 30 বছর। 2020 সাল আজকের দিনে এই দুই ভাইয়ের বয়স হলো, দুজন যমজ ভাই, দেখতে চাই আর একই রকম, এদের বয়স হলো 30 বছর। তা আমরা যেটা করলাম, এর মধ্যে A1 পৃথিবীতে বসে থাকবে, আর A2কে একটা রকেটে তুলে দিলাম। একটা রকেটে তুলে দিলাম A2কে, এবং রকেটের বেগ দিয়ে দিলাম 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই বেগ দিয়ে আমরা A2কে পৃথিবীর বাইরে পাঠিয়ে দিলাম যে তুমি ঘুরে আসো, আর A1 পৃথিবীতেই আছে। তো দুজনের বয়স কিন্তু আজকে 30 বছর। যখন রওনা দিচ্ছে দুজনের বয়স হলো 30 বছর। এখন এইভাবে সে মহাশূন্যে চলে গেল, A2 মহাকাশে ঘুরতে গেল। তো মহাকাশে ঘুরতে গিয়ে সে 2060 সালে ফেরত আসবে। তার মানে পৃথিবীর ক্যালেন্ডারে যখন 2020 ছিল তখন A2 চলে গেছে, আর পৃথিবীর ক্যালেন্ডারে যখন 2060 তখন সে ফেরত আসছে। তাহলে কয় বছর পর ফেরত আসছে? সে ফেরত আসছে হলো 40 বছর পর। তো আমরা এই 2060 সালে ফেরত আসছে না বলে এটাও বলতে পারি পৃথিবীর হিসেবে, অথবা পৃথিবীর ক্যালেন্ডার হিসাবে, সে ফিরে আসছে 40 বছর পর, এটা বললেও কিন্তু হবে। তাহলে প্রশ্নটা এরকম, সে 2020 সালে রওনা দিল আর 2060 সালে ফেরত আসলো। তো এটাও থাকতে পারে পরীক্ষায়, অথবা এইভাবে লেখা থাকতে পারে পৃথিবীর হিসাবে অথবা পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী 40 বছর পর ফেরত আসলো। এখন প্রশ্ন হলো A1 এর বয়স কত আর A2 এর বয়স কত যখন রকেটটা ফেরত আসলো, মানে 2060 সালে দুইজনের বয়স কত? তো এখন দেখো A1 এর বয়স কত। যখন A1 তো পৃথিবীতেই ছিল, A1 এর বয়স 2020 সালে ছিল হলো 30। এখন 2020 থেকে 2060, তার মানে 40 বছর পার হয়ে গেছে। তাহলে সে দেখবে হলো তার বয়স হলো 70, মানে A1 এর বয়স হলো 70, 30 আর পরে 40 বছর পার হয়ে গেছে। এখন A2 এর বয়স কত হবে? যখন সে রওনা দিছিল তখন তো 30 বছর। এখন এই যে সে কত বছর পর ফেরত আসছে? 40 বছর পর পৃথিবীর হিসাবে। তাহলে পৃথিবী থেকে আমরা ক্যালকুলেশন করে দেখছি, মনে করো পৃথিবী থেকে কোনো একটা ক্যামেরা লাগাই দিয়েছিলাম যে রকেটটাকে সে দেখবে কত বছর পর ফেরত আসে। তো ক্যামেরায় কী দেখছে? ক্যামেরা থেকে দেখছে হলো 40 বছর পর ফেরত আসছে, যে পৃথিবীর হিসেবে 40 বছর পর সে ফেরত আসছে। তাহলে এটা কি টি হবে না টি নট হবে? এটা হবে টি। কারণ ওই যে আমরা শিখছিলাম পৃথিবী থেকে যেটা দেখবে সেটাকে, পৃথিবী থেকে এটুকে কি দেখবে? গতিশীল দেখবে। তাহলে পৃথিবী থেকে যে গতিশীল দেখলো এটাকে আমরা বলবো হলো টি। টি হলো 40 বছর, মানে 40 বছর হলো পৃথিবীর হিসাবে হইলে ওটা হবে টি সবসময়। আর রকেটের ভিতরে যেটা সেটাকে আমরা বলি হলো টি নট। এখন পৃথিবীতে 40 বছর সময় পার হয়েছে ঘড়িতে, কিন্তু A2 এর ঘড়িতে তো সময় 40 বছর নাও পার হইতে পারে, সেটা আমরা বের করে দেখব। তো সূত্র আমরা কিন্তু জানি, টি নট, এগুলো সূত্র তো আমরা যে কিছুক্ষণ আগেই পাইছিলাম। তো এই সূত্রে যদি এখন মান বসাই, টি এর মান হলো 40, মানে পৃথিবীতে যখন 40 বছর পার হয়ে গেছে তখন ওখানে কয় বছর পার হয়েছে। তো সেটা যদি আমরা বের করি, ক্যালকুলেটারে দিলে দেখবো এখানে আসবে হলো 24 বছর। কারণ আমরা তো জানি গতিশীল অবস্থায় সময় আস্তে আস্তে যায়। তাহলে এখানে যেটা 40 বছর পার হইলো, এই রকেটের ভিতরে পার হইলো মাত্র 24 বছর। তার মানে A2-র কাছে মনে হয়েছে যে সে 24 বছর ধরে মহাকাশে ঘুরে আসছে, আর পৃথিবীতে সেটা মনে হয়েছে হলো 40 বছর। তাহলে পৃথিবীতে বয়স ছিল যে A1 ছিল, তার ভাইয়ের বয়স হলো 30 + 40 70, আর A2 এর বয়স হবে 30 + 24, এটা হলো 54 বছর। তার মানে দুইজন যমজ ভাই হওয়া সত্ত্বেও দুজনের বয়সের পার্থক্য হয়ে গেল। তো সে এসে দেখবে A1 হলো বৃদ্ধ হয়ে গেছে। তার মানে আমরা এখানে বলতে পারি যমজ হলে তো দুজনের চেহারা একরকমই হওয়ার কথা, বয়সও একরকমই থাকার কথা সবসময়। এরকম তো হওয়ার কথা না। এই যে এখানে একটা ঘটনা ঘটলো যেটা হলো স্বাভাবিক যে নিয়ম তার পরিপন্থী, যে দুজনের বয়স, একজনের বয়স কম হয়ে গেছে, একজনের বয়স বেশি হয়ে গেছে। এই ঘটনাটাকে আমরা বলি হলো যমজ কূটাভাস। মানে এখানে একটা দ্বন্দ্বের মতো সৃষ্টি হলো, বা একটা অবিশ্বাসযোগ্য কোনো ঘটনা ঘটলো, প্যারাডক্স বলা হয়, যেটা আমরা শিখি যে এখানে টুইন প্যারাডক্স ঘটলো। যে টুইনের বেলায় এখানে একটা প্যারাডক্স ঘটছে, সেটা কি দুজনের বয়স আলাদা হয়ে গেছে বেগ বেশি হওয়ার কারণে।
তো এইটাই আমরা একটু শিখলাম। তো এখানে একটা অঙ্ক আসবে এরকম যে দুই ভাইয়ের বয়স কত হবে, তো একজনের বয়স আমরা এভাবে বের করে নিলাম, টি নট দেওয়া থাকবে, তো টি এর মান সবসময় এভাবে হবে, টি হবে পৃথিবীর হিসাবে আর টি নট হলো মহাশূন্য চারের হিসাবে। তো খেয়াল করতে হবে প্রশ্নে কোনটা দেওয়া আছে, তো এইভাবে অঙ্ক করে মান বের করতে হয়। তাহলে এটাই একটা আপেক্ষিকতার একটা উদাহরণ যে বেশি বেগে চলার কারণে সময় তার কাছে আস্তে আস্তে গেছে, এই জন্য তার বয়স কমে গেছে। যদি আরও বেশি বেগ দিতাম তাহলে এমন হইতে পারতো তার বয়স মাত্র 2 বছর পার হয়েছে, তাহলে তার বয়স হতো 30 + 2 = 32, তার ভাইয়ের বয়স হতো 72, এরকমও ঘটতে পারে ঘটনা। তো এটাই একটা অঙ্ক। তো এইটা হলো রিয়েল লাইফের কোনো উদাহরণ না, এগুলো হলো থিওরিটিক্যাল উদাহরণ। মানে সত্যিকার অর্থে যদি কেউ এই বেগে চলতে পারতো তখন হয়তো এই সূত্র অনুসারে এটা হয়তো বলছে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এগুলো হবে না। স্বাভাবিক নিয়মে আমরা কি বলি যে ঘড়ি আবার এখানে 40 বছর সময় পার হলো, তাহলে এখানে তো 24 কেমনে পার হবে, আমরা ডিজিটাল ঘড়ি নিয়ে যাই, তো ঘড়ি তো সবসময় একরকম রেজাল্টই দেওয়ার কথা, এখানে 40 বছর উঠলে এখানেও 40 বছরই ওঠার কথা। তো এই সূত্রগুলো হলো সম্পূর্ণ থিওরিটিক্যাল বা তাত্ত্বিক ঘটনা, এগুলো হলো এই সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। প্র্যাকটিক্যালি এটা হওয়া সম্ভব না আপাতত, প্র্যাকটিক্যালি এই বেগে কোনো বস্তু চলা সম্ভব না, এই জন্য এটা আমরা প্র্যাকটিক্যাল করতে পারি না। এই জাস্ট থিওরি, যে তার যে সূত্র ক্যালকুলেশনের মাধ্যমে এটা আমরা বুঝতে পারি। যদি এইভাবে চলতে পারতো কেউ তাইলে টি আর টি নট এরকম হইতো, এটাই আর কি ব্যাখ্যা। তো এইটুকু তোমাদের শিখতে হবে, সময়ের আপেক্ষিকতা এখানেই শেষ। তো এখানে আমরা যে উদাহরণ দিচ্ছি সেগুলো এখানে আছে টি নট। তো এরপর যেটা আছে, এরপর ওগুলো খুব সহজ, এরপর ওগুলো খুব বেশি প্যাচের কিছু নাই। ভরের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা হলো এই যে সূত্র, আগে টি এর যেমন সূত্র ছিল এখানে এরকম একটা সূত্র আছে, এম হলো m0 / √1 - v²/c²। এখান থেকে m0 আর m কি জিনিস, তো m0 হলো স্থির ভর আর m হলো গতিশীল ভর, আর v তো আগের মতো যে কোনো বেগ। তো এখানে একটা উদাহরণ, একটা বস্তু আছে বলছিলাম যে যার ভর হলো 50 কেজি, সে এখন স্থির অবস্থায় আছে, তখন এটাকে বলা হবে m0। আর যখন সে গতিশীল হবে বেগ দিয়ে দিলাম তাকে, এবং নর্মাল বেগ দিলে হবে না, ওই যে আগের মতো এখানে সব কন্ডিশনে হলে আলোর বেগের কাছাকাছি বেশি বেশি বেগ হতে হবে, আলোর বেগের মান যত এরকম 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 বেশি বেশি মান হতে হবে যেগুলো আলোর বেগের কাছাকাছি, তাহলে এই গতিশীল ভর যেটা হবে তখন এটাকে আমরা বলবো গতিশীল ভর। এম হলো গতিশীল অবস্থার ভর, আর এটা হলো স্থির অবস্থার ভর বা নিশ্চল ভরও বলা হয় এটাকে, নিশ্চল ভর। তো এখানে সূত্র বলছে, আইনস্টাইনের সূত্র বলছে যে যখন সে স্থির অবস্থায় থাকবে তার ভর 50 কেজি, কিন্তু যখন সে গতিশীল তখন তার ভর 50 কেজি থাকবে না, তার ভর আস্তে আস্তে বাড়তে শুরু করবে। কত হবে সেটা হলো বেগের উপর নির্ভর করবে। তো এটাই কন্ডিশন, ভরের আপেক্ষিকতা হলো ভর সম্প্রসারণ হবে, মানে ভর বেড়ে যাবে। তুমি যত আলোর বেগের কাছাকাছি বেগে চলবা তোমার ভর তত বাড়বে, মানে এম সবসময় m0 চেয়ে বড় হবে ভি এর মান দেওয়া থাকলে। তো এখান থেকে আমরা অঙ্ক করে বের করতে পারি কত আসে। তো দেখবা এটার মান 50 না হয়ে 60 হবে, 70 হবে, 80 হবে, এরকম যা কিছু হইতে পারে। তো এটাই অঙ্কতে তোমার এইটুকু জানলেই হবে। একইভাবে যেটা আছে দৈর্ঘ্যের সংকোচন, দৈর্ঘ্যের সংকোচন হলো বা লেন্থ কন্ট্রাকশন বলা হয় এটাকে, বা দৈর্ঘ্যের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা লিখলাম না, এটা লেন্থ কন্ট্রাকশন বলা হয়। মানে দৈর্ঘ্য হলেও ছোটো মনে হবে, ভর যেমন বেড়ে যায় কিছুক্ষণ আগে আমরা বললাম, গতিশীল হলে ভর বেড়ে যায় আর দৈর্ঘ্য হলেও কমে যাবে। একটা বস্তু আছে ওই যে বলছিলাম, ধরলাম তার দৈর্ঘ্য হলো 1 মিটার, তো এটাকে আমরা বলবো হলো স্থির দৈর্ঘ্য L0। যখন সে গতিশীল হবে একটা বেগে তখন যে দৈর্ঘ্যটা হবে সেটাকে বলা হবে L, মানে L হলো গতিশীল অবস্থার দৈর্ঘ্য, L0 হলো স্থির অবস্থার দৈর্ঘ্য। এখন সূত্র বলছে, আইনস্টাইনের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী বলছে দৈর্ঘ্যটা হলো ছোটো হয়ে যাবে, যত বেশি বেগে কোনো বস্তু চলতে শুরু করবে দৈর্ঘ্যটা আস্তে আস্তে ছোটো মনে হবে। এটা সূত্রটা কিন্তু একটু উল্টা অন্যগুলোর তুলনায়। এখানে এল স্থির অবস্থার দৈর্ঘ্য আর এটা গতিশীল অবস্থার দৈর্ঘ্য, তো এখানে এল বলছে সবসময় L0 চেয়ে ছোটোই আসবে। যদি আলোর বেগের কাছাকাছি বেগে চলে তাহলে এল এর মান সবসময় কম আসবে, মানে এটা কম হয়ে যাবে, তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটাকে ছোটো মনে হবে। এটাই হলো দৈর্ঘ্যের সংকোচন। এটা নিয়ে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, মান টান দেওয়া থাকলে এই সূত্র বসাইলে অটোমেটিক দেখবে এলের মানটা ছোটো আসবে। তো এইটুকু আর অঙ্ক যখন করবো আমরা শিখে নেব, তো তুমি শুধু এইটুকু শিখে নেবা সূত্রগুলো আর কোনটা কী জিনিস এগুলো জানলেই হবে, L0 এগুলোর পরিচয় জানলেই হবে। এরপর আমাদের যেটা লাগবে, আমরা কিছু সূত্র শিখছিলাম, সেটা হলো আইনস্টাইনের ভর শক্তি যে সমীকরণ আছে, অধ্যায় 9 আমরা শিখছিলাম আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। তো ভর শক্তি সমীকরণটা কী ছিল, ভর শক্তি সমীকরণের সূত্র ছিল E = mc²। এখন আমরা মনে করি একটা বস্তু আছে, m0, সেটা এখন স্থির অবস্থায় আছে, তাহলে এইটার শক্তি কত হবে এই সূত্র অনুযায়ী, E = mc² সূত্র অনুযায়ী স্থির হয়ে যে আছে তার শক্তিটা কী হবে। তাহলে স্থির অবস্থার মোট শক্তি
সেটা সূত্র কী হবে? এই সূত্র অনুসারে ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্র অনুসারে যদি মান বসাই, এটাকে আমরা বলবো ই নট, সূত্র হবে এম নট সি স্কোয়ার। যেহেতু স্থির থাকলে আমরা ভরটাকে বলি এম নট। এখন যদি বলি গতিশীল অবস্থায় যদি মনে করো এটা চলতে শুরু করলো, তো চলতে শুরু করলে তো আমরা জানি ভর হয় হলো এম, তাহলে গতিশীল অবস্থায় তার শক্তি কী হবে? এই সূত্র এটাই হবে, সেটা হলো এমসি স্কোয়ার। গতিশীল অবস্থাটা হলো শুধু এম, আর স্থির হলো এম নট। এখন এই দুটোর মধ্যে বড় হবে কোনটা? আমরা তো জানি এম হলো সবসময় বড় এম নটের চেয়ে, কারণ ওই যে শিখছিলাম গতিশীল অবস্থায় ভর বেড়ে যায়। তাহলে এখানে শক্তি কোনটা বেশি হবে? এটার চাইতে এটার শক্তিটা কি বেশি হবে? এখন বেশি কেন হলো বা কতটুকু বেশি? তাহলে গতিশীল অবস্থায় যে শক্তি সেটা হলো এইটা, সেটা হলো স্থির অবস্থায় থাকলে শক্তি কত হইতো? এইটুকু, তার সাথে গতিশক্তিটা যোগ হয়ে গেছে। তাহলে দেখো ঘটনাটা কীরকম। নর্মালি যখন আমরা স্থির থাকি তখন শক্তি হলো এইটা, আর যখন আমরা গতিশীল থাকবো তখন তার সাথে গতিশক্তিটা যোগ হবে। তো এইটা মিলেই হলো এখনকার মোট শক্তি। তো এইটা একটা সূত্র বলতে পারি আমরা, যে গতিশীল অবস্থায় মোট শক্তিটা কী হবে? স্থির অবস্থার সময় যা শক্তি ছিল তার সাথে গতিশক্তিটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে যদি গতিশক্তি বের করি, সূত্র হবে হলো এটা এমসি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এটাও রাখতে পারি অথবা এটাও লিখতে পারি, সি স্কোয়ার কমন হবে। তো এই যে গতিশক্তি আমরা এটাকে কাইনেটিক এনার্জি বলতে পারি, এটা আমাদের একটা সূত্র। এই সূত্রটাকে বলা হবে আইনস্টাইনীয় সমীকরণ বা আইনস্টাইনীয় গতিশক্তির সমীকরণ। মানে পরীক্ষায় আসবে, অবজেক্ট অ্যান্সারে সৃজনশীল আসতে পারে আইনস্টাইনীয় গতিশক্তির সমীকরণ কত, বা আইনস্টাইনীয় গতিশক্তির মান বের করো। আইনস্টাইনীয় গতিশক্তি মানে হলো আইনস্টাইনের সূত্র, এই সূত্রের সাহায্যে বা আপেক্ষিকতার সূত্র অনুযায়ী আমরা গতিশক্তির মান কীভাবে বের করবো। তো সূত্র হলো এটা এম মাইনাস এম নট সি স্কোয়ার, বা এটাও লিখতে পারো। এটা হলো গতিশীল অবস্থার ভর, এটা না থাকলে বের করে নিতে হবে এই সূত্র দিয়ে। যদি কখনো এম না দেওয়া থাকে এই সূত্র দিয়ে আমরা বের করে নিব, আর এম নট দেওয়া থাকবে, সি এর মধ্যে আমাদের মুখস্থ আছে। তাহলে এইটাই হলো একটা প্রমাণ, তোমার এটা শিখতে হবে। স্থির অবস্থার শক্তি এইটা, গতিশীল অবস্থার শক্তি এইটা, আর এইটা হলো এটার সাথে গতিশক্তিটা যোগ। তো এখান থেকে আমরা একটা প্রমাণ, মানে এইটাও আমাদের শিখতে হবে যে আইনস্টাইনের গতিশক্তির সূত্র হলো এটা। এখন তো আমরা এত বছর যে সূত্র শিখছিলাম, হাফ এম ভি স্কোয়ার ছিল হলো গতিশক্তির সূত্র। যে কোনো বস্তুর বেলা আমরা গতিশক্তি শিখছি হলো এটা। এই সূত্রটাকে বলা হবে নিউটনীয় গতিশক্তির সূত্র। তাহলে নিউটনীয় গতিশক্তির সূত্র হলো হাফ এম ভি স্কোয়ার। তবে এখানে এম লিখবো না, আমরা এম নট লিখবো। এম নট মানে স্থির অবস্থায় যে ভরটা ছিল সেটাই। তো এইটা আমাদের শিখতে হবে। এই যে সূত্র এখানে আছে, এটার দরকার নেই, এটা এমনি দেখানো হয়েছে। তো এটা হলো স্থির অবস্থার শক্তি, এটা হলো গতিশীল অবস্থার শক্তি, এবং সেটার মান হবে স্থির অবস্থার শক্তির সাথে গতিশক্তিটা যোগ। তো এখান থেকে আমরা এই যে প্রমাণ, গতিশক্তির মান বের করলে কী হবে, এদের বিয়োগফল। এটা আমরা এই যে শিখে নিছি। আইনস্টাইনের গতিশক্তির সূত্র এটা, নিউটনের গতিশক্তির সূত্র এটা। খেয়াল করতে হবে কোথায় এম নট, কোথায় এম, কোথায় এম নট, এগুলো দিয়ে আমাদের অঙ্ক আছে। তো এইগুলোই আমাদের শিখতে হবে। আইনস্টাইনের গতিশক্তির সমীকরণ কী, গতিশীল অবস্থায় শক্তির সমীকরণ কী। তো এই সূত্রগুলো জানলেই আমরা পরের ক্লাসে সবগুলো অঙ্ক শিখে নিতে পারবো। তো এই সূত্র 4টা, আর হলো গতিশক্তি সম্পর্কিত বাকি যেগুলো আছে সেগুলো। তো এখানে আমরা একটা অংশ বাকি আছে, সেটা একটু আমরা শিখবো। সেটা হলো এই অংশটা বলা হয়নি, আইনস্টাইনের যে বিশেষ স্বীকার্য আছে সেটা আমরা একটু শিখব। তো বিশেষ স্বীকার্যগুলো এরকম, আমরা একটা উদাহরণ দিতে পারি। উদাহরণ হলো দুইটা কাঠামো থাকবে। তো আমরা জড় প্রসঙ্গ কাঠামো তো আগেই শিখছিলাম। ধরলাম একটা কাঠামো আছে, এখানে এস, এটা স্থির আছে মনে করো, আর এটার তুলনায় আরেকটা আছে সামনে, এস প্রাইম কাঠামো আছে আরেকটা। এস প্রাইম কাঠামো হলো ভি বেগে গতিশীল এবং ধ্রুব বেগে। তাহলে একটা সাপেক্ষে একটা ধ্রুব বেগে থাকলে আমরা এটাকে কী বলি, জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এই যে দুইটা জড় প্রসঙ্গ কাঠামো আছে, জড় প্রসঙ্গ কাঠামো বেলায় সূত্র বলছে যে এইটা যদি এটা, এই দুটোই তো আমরা বলতে পারি জড় প্রসঙ্গ কাঠামো, মানে একজনের সাপেক্ষে আরেকজন গতিশীল আছে, তো এদেরকে জড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। তো সূত্র বলছে এখানে যদি আমরা যত রকম নিউটনের সূত্র, যত রকম এফ ইকুয়াল টু এম এ, আমরা যত সূত্র শিখছি ফিজিক্সের, এখানে আমরা ফিজিক্সের যত সূত্র অ্যাপ্লাই করতে পারবো, কাঠামোটা যদি গতিশীলও থাকে সেখানেও আমরা সকল সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এটাই সূত্র বলছে যে সকল কাঠামোতে, জড় প্রসঙ্গ কাঠামোতে আমরা ফিজিক্সের সব সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। কেউ স্থির থাকলেও সেখানে অ্যাপ্লাই করতে পারবো, গতিশীল থাকলেও অ্যাপ্লাই করতে পারবো। এটা আমাদের কোনো খুব বেশি বোঝার কিছু নাই, যে এটা সব জায়গায় এই সূত্র একই। মানে একটা গাড়ি চলতেছে 100 কিলোমিটার পার আওয়ার বেগে বা 100 মিটার পার সেকেন্ড বেগে, তো আরেকটা হলো 40 মিটার পার সেকেন্ড বেগে। তো এর মনে করো ত্বরণ আছে, বেগ আছে, অনেক কিছু আছে। তো আমরা এটার জন্য কি নিউটনের সব সূত্র ব্যবহার করতে পারলে এটাতেও আমরা ব্যবহার করতে পারবো। বেগ যদিও দুজনে আলাদা হয়, কিন্তু আমরা সকল সূত্র অ্যাপ্লাই করতে পারবো একই। এটাই আর কি প্রথম সূত্র।
এটা বোঝার খুব বেশি কিছু নাই। এখন দ্বিতীয়টা বোঝার জন্য আমাদের একটু আপেক্ষিক বেগ সম্পর্কে জানতে হবে। তো ওই যে আমরা যেটা শিখছিলাম, এখানে দুইটা গাড়ি ছিল, একটা হলো এ 100 কিলোমিটার পার আওয়ার, বি 40 কিলোমিটার পার আওয়ার। আবার মনে করো একটা এদিকে আছে, এ হলো 100 কিলোমিটার পার আওয়ার, এদিকে আসে হলো বি 40 কিলোমিটার পার আওয়ার বেগ, আর সি ছিল, সি হলো রাস্তার পাশে কোনো একটা স্থির অবস্থা। তো আমরা এইভাবে শিখছিলাম, দেখো উদাহরণটা, যে সি থেকে দেখলে এর বেগ কত মনে হবে, সি এর সাপেক্ষে এর বেগ মনে হবে 100, আর বি এর সাপেক্ষে এর বেগ কত মনে হবে, বি থেকে একে দেখলে এদের বিয়োগ করতে হবে, যে একে দিকে গেলে আপেক্ষিক বেগ বের করার নিয়ম হলো বিয়োগ। তো বি থেকে দেখলে এর বেগ মনে হবে 60, সি থেকে দেখলে এর বেগ মনে হবে 100। তো আমরা এইভাবে বলতে পারি যে সি এর সাপেক্ষে এর বেগ মনে হবে আপেক্ষিক বেগ 100, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক মনে হবে 40। তাহলে আপেক্ষিক বেগের মান কি, দেখো এর আপেক্ষিক বেগ এক একজনের কাছে এক এক রকম। সি কাঠামোর সাপেক্ষে একরকম, বি কাঠামোর সাপেক্ষে দেখলে আরেক রকম। সি থেকে যখন দেখবে এর বেগ সেটা মনে হবে 100, বি থেকে যখন দেখবে এটার বেগ মনে হবে 40, কারণ একে দিকে গেলে বিয়োগ করতে হয়, অ্যান্সার মনে হবে এই জন্য 60। এবার যখন যদি এবার বিপরীত দিক থেকে আসে, বিপরীত দিক থেকে আসলে আপেক্ষিক বেগ বের করার নিয়ম হলে এদেরকে যোগ করতে হয়। মানে এই বি এর কাছে এবার কী মনে হবে, বি এর কাছে যদি এর বেগ জিজ্ঞাসা করা হয়, দুজনে বিপরীত দিকে আসতেছে, বি এর কাছে এর বেগ মনে হবে 140, বিপরীত দিক থেকে আসলে যোগ করতে হয় আর কি। তা সি এর কাছে এর বেগ কত মনে হবে, সি এর কাছে তো এর বেগ 100 মনে হবে। তাহলে এখানেও আবার কন্ডিশন, দেখো সি থেকে দেখলে এর বেগ 100, আর বি থেকে দেখলে এর বেগ মনে হবে 140, আর এখানে কি ছিল, সি থেকে 100, বি থেকে 60। এখন আমাদের একটা প্রশ্ন, যে আপেক্ষিক বেগ তাহলে কাঠামোর সাপেক্ষে চেঞ্জ হয়। তাই আমি একটা বাংলা কথা লিখি, বিভিন্ন কাঠামোর সাপেক্ষে আপেক্ষিক বেগের মান বিভিন্ন। মানে এ এর বেগ এক একজনের কাছে এক এক রকম মনে হবে, সি এর কাছে 100 মনে হবে, বি এর কাছে 140 মনে হবে, আবার এখানে সি এর কাছে 100 মনে হবে, বি এর কাছে 60 মনে হবে। তাহলে বিভিন্ন সময় বেগের মানটা চেঞ্জ হয়ে গেল, কিসের কারণে, কাঠামোর কারণে। আমরা কোন কাঠামো থেকে দেখব সেটার উপর নির্ভর করবে বস্তুটার বেগ কত হবে। এখন এই জিনিসটি আমরা একটা উদাহরণ দিব, সেটা হলো, যে উদাহরণটা যদি আমরা এইভাবে দিই, যে আমাদের এখন একটা ছবি আছে মনে করো, আগের অঙ্কের মতোই কিছুটা, বি একটা গাড়ি আছে যার স্পিড হলো 40 কিলোমিটার মনে করো প্রতি সেকেন্ডেই ধরলাম, আর এ যেটা সেটার বেগ হলো আলোর বেগ 3 × 10⁸, বা এখানে একটা লাইট যেতেছে আলো। মানে এখানে আগের অঙ্কে বি একটা গাড়ি ছিল, এ একটা গাড়ি ছিল, আমরা এখন বিকে বললাম একটা রকেট, আর একে আমরা গাড়ি না বলে বললাম হলো আলো। একটা আলো যেতেছে, আলোর বেগ তো আমরা জানি 3 × 10⁸, বা 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। আর সি ওই আগের মতোই। আবার আরেকটা উদাহরণ দিয়েছিলাম, এটা এ এটা বি, তো সেই উদাহরণগুলোও থাকবে এখানে, একদম আগের উদাহরণগুলোই, শুধু এ এর মানটা আমরা পাল্টাই দিচ্ছি। এ এর মান হলো আলোর, এর বদলে আলো ব্যবহার করতেছি 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে, আর এটা একটা রকেট, গাড়ির বদলে এই। মানে আগের উদাহরণটাই, যেটা কিছুক্ষণ আগে দিলাম সেটাই, কিছুক্ষণ আগে যে উদাহরণ দিলাম সেটাই, শুধু এখানে মানগুলো পাল্টাই দিচ্ছি। তবে আর মনে করো একটা আলো যেতেছে এখানে সামনের দিকে, আর এদিকে একটা রকেট যেতেছে, তার স্পিড হলো 40 কিলোমিটার প্রতি সেকেন্ডে, আর এখানে সি আগের মতোই স্থির। তাহলে এখন যদি প্রশ্ন করি, সি থেকে দেখলে এই আলোটার বেগ কত মনে হবে, সি থেকে দেখলে আলোটার বেগ মনে হবে 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে, কারণ এটা তো জিরো, এটার বেগ এটাই মনে হবে। এখন প্রশ্ন হলো, বি থেকে দেখলে এর বেগ কত মনে হবে। আমরা এটা কীভাবে বের করছিলাম, বি থেকে এর বেগ কীভাবে বের করছিলাম, বি এর সাপেক্ষে এর বেগ মানে দুটো বিয়োগ করতে হয়, কারণ একে দিকে গেলে বিয়োগ করতে হয়। তাহলে এখানে নিয়ম অনুসারে কত হওয়ার কথা, 3 লক্ষ থেকে 40 বাদ দিতে হবে, তাহলে হওয়ার কথা হবে যে 2 লক্ষ, না পুরোটা লিখতেছি না, 2,99,960 কিলোমিটার পার সেকেন্ড হওয়ার কথা, তার মানে 40 কম হওয়ার কথা। তাহলে এটাই আমাদের হওয়ার কথা ছিল। এখানে দেখলে মনে হবে 3 লক্ষ, এখানে দেখলে মনে হবে 3 লক্ষ থেকে 40 কম মনে হবে। আবার এখানে দিলে কী মনে হওয়ার কথা, সি এর সাপেক্ষে এর বেগ কত মনে হবে, 3 লাখ মনে হবে। আর এখানে কি আছে দেখো, দুজন বিপরীত দিকে আসলে আমরা বলছিলাম যোগ, তাহলে বি এর সাপেক্ষে এই আলোর বেগ কত মনে হবে, 40 যোগ হবে 3 লাখের সাথে, তাহলে এখানে অ্যান্সার হওয়ার কথা ছিল 3,40,000 কিলোমিটার পার সেকেন্ড।
তাহলে এটা হলো আমাদের আপেক্ষিক বেগের যে সূত্র, বিপরীত দিকে গেলে যোগ আর একের দিকে গেলে বিয়োগ করতে হয়। তাহলে এখানে দেখো সি এর সাপেক্ষে আলোর বেগটা মনে হবার কথা 3 লাখ, আর বি এর সাপেক্ষে আলোর বেগটাকে মনে হবার কথা 2,99,960। আবার এখানে সি এর থেকে আলোর বেগ মনে হওয়ার কথা 3 লাখ, বি এর থেকে আলোর বেগ মনে হওয়ার কথা হলো 3,40,000। কিন্তু আইনস্টাইনের যে বিশেষ স্বীকার্য, সেই স্বীকার্য বলতেছে যে এখানে 3,40,000 এটা হবে না, এখানে 2,99,960 এটাও হবে না, এখানে 3,40,000 জায়গায় 3 লাখই মনে হবে, এখানেও 2,99,000 জায়গায় 3 লাখই মনে হবে। মানে আলোর বেগ হলো কোনো কাঠামোর উপর নির্ভর করে না। যেমন দেখো এখানে এই গাড়িটার বেগ বিভিন্ন কাঠামোর জন্য বিভিন্ন রকম হয়েছিল, বিয়োগ করা লাগছিল কোনো কোনো সময় যোগ করা লাগছিল। সি থেকে দেখলে একরকম, বি থেকে দেখলে একরকম, মানে কাঠামো চেঞ্জ হলে বেগও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আইনস্টাইনের বিশেষ স্বীকার্য বলছে হলো সকল কাঠামোর সাপেক্ষে, মানে তুমি যেখান থেকেই দেখো না কেন সকল কাঠামোর সাপেক্ষে আলোর বেগ হলো ধ্রুবক। আলোর বেগের বেলায় আর এই যোগ বিয়োগের সূত্র কাজ করবে না। মানে উদাহরণটা ক্লিয়ার করি, আলোর বেগ আমরা ধরলাম এই আলোর বেগ হলো সি, তার একটা বস্তু যদি আলোর বেগের 4/1 বেগে যায়, তাহলে এই দুজনের আপেক্ষিক বেগ কত হওয়ার কথা? নর্মালি দুজন একই দিকে গেলে কি বিয়োগ করা লাগে, তো অ্যান্সার হওয়ার কথা 3c/4। তো এখানে যদি বি থেকে একে দেখা হয় তাহলে বেগ মনে হবার কথা 3c/4, আর যদি এখান থেকে কেউ দেখে তাহলে বেগ মনে হবে সি হওয়ার কথা। কিন্তু সূত্র বলছে যে না, এখানে কোনো বিয়োগ টিয়োগ করা যাবে না। সি থেকে যদি আমরা যদি এখানে ডি বলি, ডি থেকে যদি এর বেগ সি মনে হয়, বি থেকেও এটার বেগ বিয়োগ করা লাগবে না কোনো, এখানে কোনো আপেক্ষিক বেগের সূত্র কাজ করবে না। আলোর বেগের বেলায় সবসময় অ্যান্সার সি হবে, বি থেকে দেখলেও এটাকে সি মনে হবে। একটা উদাহরণ দিই যেটা বুঝতে সুবিধা হবে। দুজন বিপরীত দিকে আসলে আমরা তো জানি হয় যোগ হয়, দুটো যোগ হয়, এটা 100 এটা 40 হলে যোগ হবে 140। এটার বেগ যদি সি হয়, এটার বেগ যদি হয় c/4, তাহলে এখান থেকে যে দেখবে সেটার কাছে তো বেগ মনে হবে সি, এখান থেকে যে দেখবে তার কাছে বেগ মনে হওয়ার কথা দুইটা যোগ, কিন্তু বলছে না যোগ মনে হবে না, এটা সি মনে হবে। মানে সবার কাছে আলোর বেগটাকে আলোর বেগই মনে হবে, কারো কাছে কম মনে হবে না, কারো কাছে বেশি মনে হবে না। এটাই হলো আইনস্টাইনের যে আপেক্ষিকতা সম্পর্কিত বিশেষ স্বীকার্য, সেইটা এই যে বাংলায় লেখা আছে। সবার কাছে, এখানে আমরা জানি বেগ পাল্টায় যায়, এই যে সূত্র হলো সকল কাঠামোর কাছে আলোর বেগ সবসময় একই রকম মনে হবে। যে লোকটা রাস্তায় হাঁটতেছে মনে করো 10 কিলোমিটার/সেকেন্ড বেগে, তার কাছেও এই লাইটের বেগ সি মনে হবে। আর একজন যাইতেছে তার পাশে 20 কিলোমিটার/সেকেন্ড বেগে, তার কাছেও এই লাইটের বেগ সি মনে হবে। যে এখানে দাঁড়ায় আছে স্থির, তার কাছে আলোর বেগ সি মনে হবে। মানে আলোর বেগ সবার কাছে সি মনে হবে, কারোর কাছে কম বেশি কিছুই মনে হবে না। এখানে আপেক্ষিক বেগের কোনো সূত্র আলোর বেগের বেলায় কাজ করবে না, এইটাই তোমাকে একটু জানতে হবে। এরকম অবজেক্টিভ আসতে পারে, একটা সি বেগে যাচ্ছে আর একটা c/3 বেগে যাচ্ছে, এদের আপেক্ষিক বেগ কত, এটার সাপেক্ষে এটার বেগ কত, অ্যান্সার সি হবে। অ্যান্সার দুটো বিয়োগ যোগ করতে হবে না, এরকম করতে হবে না। আবার যখন দুটো একই দিকে, তাহলে তো দুটো বিয়োগ ফলটা হওয়ার কথা ছিল, কিন্তু না, এখানে অ্যান্সার সি থাকবে। মানে সূত্রটাই হলো এটা, যে কখনোই আপেক্ষিক বেগ বের করার সময় আলোর বেগ থাকলে একটা যদি সি থাকে কোনো জায়গায়, অ্যান্সার সি হবে। সি ছাড়া কমবেও না বাড়বেও না। মানে সি এর বেলায় এই যোগের বা বিয়োগের কোনো সূত্র কাজ করবে না, সি থাকবে। সি সবসময় ধ্রুবক, সেটা হলো যেখান থেকেই দেখো, যেই কাঠামো থেকেই দেখা হোক, সেখানে অ্যান্সার সি মনে হবে। এখানে আর যোগ বা বিয়োগের কোনো ফর্মুলা কাজ করবে না। এটাই হলো সূত্র। যে রকেট থেকে দেখুক, পৃথিবী থেকে দেখুক, মানে একটা মনে করো এ গ্রহ আছে, একটা বি গ্রহ আছে, এইখানে একটা গ্রহ আছে, তার বেগ আছে, এটারও একটা বেগ আছে, তো একটা লাইট যেতেছে সি বেগে, তাহলে এ ওইটাকে সি দেখবে, এ ওইটাকে সি দেখবে। যে মনে করো আরেকটা গাড়িতে আছে পাশে ডি বেগে, সে ওইটাকে সি দেখবে। মানে আলোকে সবাই সি বেগেই যেতে দেখবে, এটি হলো সূত্র। তো এইটুকু আমাদের শিখতে হবে। যে বাংলায় লেখা আছে, আমার যে ছবি পাঠানো হয়েছিল, যে আলোর বেগ শূন্য মাধ্যমে সকল কাঠামোর সময় একই হবে বা ধ্রুবক হবে, এটি আমাদের সূত্র। তো এইটুকু একটু আমাদের শিখে নিতে হবে, সূত্রগুলো শিখে নিবে অঙ্ক সহ, তাহলে আমরা পরের ক্লাসের অঙ্কগুলো শিখে নিতে পারবো।